সাথে আমি অনুরাধা রয়েছি খবরে। আজ 17 ডিসেম্বর রবিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি কি বললেন চলুন আমরা শুনে নিই। বুঝুন, এবার যদি কংগ্রেসের এমপি হতো এতক্ষণ তো এনআইএ তার বাড়ি ঢুকে তছনছ করে দিত, ইডি সিবিআই তার বাড়ি ঢুকে তছনছ করে দিত, ভারতবর্ষ জুড়ে প্রতিবাদের আন্দোলন শুরু হয়ে যেত। ভারতবর্ষের রাষ্ট্রপতিকে আমি একটা ভুল করে বলেছিলাম, আমরা যেহেতু বাঙালি আমরা প্রতিপত্তির ফারাক করে কথা বলি, সেই একটা ভুল, তার ভুল স্বীকার করা সত্ত্বেও সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করে পার্লামেন্ট বন্ধ করে কত কী করেছিল আপনারা জানেন। শুধু একটা কথার ভুলে, একটা কথার ব্যাখ্যা করতে না পেরে, কথার অপব্যাখ্যা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্লামেন্ট থেকে আমাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল। সেই ভারতবর্ষের আজকের বিজেপি পার্টি, আজকের বিজেপি প্রশাসন যখন তাদের দলের এমপি তার পাস নিয়ে হামলাকারী, শুধু তখনই না, তার আগেও হামলাকারী যখন এসেছে, তার আগেও হামলাকারী যখন প্রবেশ করেছে, যাকে রেকি করা বলে, আগে থেকে যে রিহার্সাল দিয়েছে সেখানেও সেই এমপির পাস ব্যবহার হয়েছে। আরও বড় কথা, পার্লামেন্টের নিয়ম হচ্ছে 1 ঘন্টার পাস। যারা হামলাকারী তাদেরকে সেখানটায় 1 ঘন্টার পরেও বসে থাকার সুযোগ দেওয়া হয়েছে। আরও বলে রাখি, পার্লামেন্টের গ্যালারিতে প্রথম সিটে থাকে দিল্লি পুলিশ, যাদের কাজ হচ্ছে নড়াচড়া মুভমেন্ট খেয়াল করা। একজন লাফালো, তারপরে আরেকজন কী করে লাফালো কৈফিয়ত দিতে হবে দিল্লি পুলিশকে, অমিত শাহকে তার কৈফিয়ত দিতে হবে। সেই ভয়ে ওরা আলোচনা করতে চাইছে না, কারণ শতছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। হাতের মাথা হবে, একদম বাংলা কথা বলে লিখে দেওয়া, হাতির মাথা হবে। এ বাতেলা 5 বছর ধরে চলছে। পিওকের বুক চিরে চীন পাকিস্তান করিডোর তৈরি হচ্ছে 3000 কিলোমিটার। পিওকো থেকে আমরা পিওকো দখল করব এ কথা 2019 সালে যখন 370 ধারা প্রত্যাহার করা হয়, সেদিন অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক বড় বড় ভাষণ দিয়েছিল। সে কথা ওনাকে কয়েকদিন আগে মনে করে দিয়েছি আমি। আকসাই চীন দখল করব, পিওকে দখল করব, উল্টে চীন এখন আমাদের লাদাখ দখল করে রেখে বসে আছে। অতএব ওইসব ভাষণ ভোটের আগে দিয়ে গরম গরম বাজার তৈরি করে, আরে ভাই পিওকে থেকে একটা আপেল তো নিয়ে আগে, তারপরে দখল হবে কিনা পরের কথা। পিওকে থেকে একটা আপেল আগে নিয়ে যা। দেখুন, চা বাগান নিয়ে কিছুদিন আগেও আমি স্টাডি কমিটির ট্যুরে গেছিলাম। চা বাগানের শ্রমিক আজ লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত। আপনারা হয়তো অনেকে জানেন না, আজকে পশ্চিমবঙ্গের চা বাগানের একটা শ্রমিক একদিনের লেবারের বিনিময়ে 250 টাকা পাই। চলে যান তামিলনাড়ু 450 টাকা, চলে যান নীলগিরি 400 টাকা, চলে যান কেরল 500 টাকা। কেন? কারণ পশ্চিমবঙ্গের ন্যূনতম যে মজুরি, মিনিমাম ওয়েজ, সেটা এতটাই পুর, এতটাই কম আজকে, তাই এখানকার শ্রমিকরা বঞ্চিত। উল্টো দিকে টি বোর্ডের যে সহযোগিতা দরকার, সেই সহযোগিতা এখানে হয় না। সারা ভারতবর্ষের চায়ের 12টা বাজছে, সারা ভারতবর্ষের চায়ের এক্সপোর্ট কমে যাচ্ছে, সারা ভারতবর্ষের চা শিল্পে ভয়ঙ্কর সংকট নেমে আসছে। দার্জিলিং চা যেটা আমাদের আইকনিক টি ছিল, সে দার্জিলিং চা আজকে জালি হচ্ছে, সেটাকে নকল করা হচ্ছে। গোটা উত্তরবঙ্গে জুড়ে যে চা বাগানগুলো আছে, সেখানকার চা বাগানের যারা শ্রমিক, তারা আজকে কি জানেন, বন্ডেড লেবার। তাদের চিকিৎসা সুযোগ নাই, শিক্ষা সুযোগ নাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছে, তোমাদের আমি চা সুন্দরী করে দেবো। চা সুন্দরী মানে 0.5 ডেসিমিলের জমি দেবো। 0.5 ডেসিমিলের জমিতে 2-4টে মুরগি পোষা যেতে পারে, মানুষের ঢোকার ব্যবস্থা থাকে না। বাংলার মুখ্যমন্ত্রীকে সে কথা বলে দিলাম, আপনার চা সুন্দরী এমনই সুন্দরী। চলো, হলো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর যেখানে যা যা ঘটে, তুরন্ত তার টুইটার হ্যান্ডেল সক্রিয় হয়ে যায়, তার মুখে নানা রকমের বাণী আমরা শুনতে পাই। কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট যা আক্রান্ত হলো 13ই ডিসেম্বর, এতদিন পর আজ কত তারিখ প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই স্মরণ করে দেওয়ার দরকার নেই, 17 তারিখ। এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার। তার তো প্রথম দিনই পার্লামেন্টে এসে বলা ছিল যে আমি আছি, তোমরা ঘাবড়িও না। সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন,
সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, নতুন স্লোগান দিতে হবে মোদি হ্যায় তো মুশকিল হ্যায়। অতএব প্রধানমন্ত্রীর অনেক আগে যে কাজ করা উচিত ছিল, বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে, ভারতবর্ষের মানুষের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে। এ কথা তার পার্লামেন্টের মধ্যে এসে দাঁড়িয়ে বলা উচিত বলে আমি মনে করি। এটার নামই কাটসি। অটল বিহারী বাজপেয়ী এটা করেছিলেন, আজকের প্রধানমন্ত্রীও এটা করা উচিত বলে আমি মনে করি। বেকারত্বের সমস্যা নিয়ে আমরা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করে থাকি। যারা পার্লামেন্টে হামলা করেছিল তারা নিজেরা বলেছে যে আমরা বেকারত্বের প্রতিবাদ করতে এসেছি, ভারতবর্ষের সংবিধান রক্ষা করার কথা বলতে এসেছি, কৃষক আন্দোলনের কথা বলতে এসেছি। স্বাভাবিকভাবেই তাদের কথাটা যেটা প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে সে কথাটাই আমরা কেউ বলেছি। কিন্তু তার মানে এটা নয় যে ভারতবর্ষের পার্লামেন্ট আক্রান্ত কেন হলো, ভারতবর্ষের পার্লামেন্টে হামলাকারীরা কী করে প্রবেশ করলো সেটাকে গৌণ করে দেওয়ার চেষ্টা যেন ভারতবর্ষের সরকার না করে। আমাদের সেই প্রতিবাদটা চলবে, যেখানে যাই হোক প্রতিবাদ হোক যাই হোক। আমরা একটা জিনিস বলতে পারেন যে ভারতবর্ষের পার্লামেন্টের সৌভাগ্য যে যারা হামলাকারী তারা সেদিন কোনো ভয়ঙ্কর ধরনের মারণাস্ত্র নিয়ে প্রবেশ করেনি বা মারণ গ্যাস নিয়ে প্রবেশ করেনি, যাকে বলতে পারি ঘাতক হাতিয়ার, যাকে বলতে পারি লেথাল ওয়েপন বা লেথাল কোনো আইটেম, বিষাক্ত কোনো গ্যাস যা মৃত্যুর কারণ হতে পারে, নার্ভ গ্যাস, সাইনাইড গ্যাস, অনেক কিছু আছে, বায়োকেমিক্যাল কোনো ওয়েপন, বায়োলজিক্যাল ওয়েপন তারা কেউ আনেনি। ফলে আমরা বেঁচে আছি, আজকে আপনাদের সামনে প্রেসে এসে বলতে পারছি। কারণ সেদিন যখন ধুঁয়ো হু হু করে বার হচ্ছে তখন আমরা পার্লামেন্টের মধ্যেই ছিলাম। আমাদের দলের এমপি সেই ক্যানিস্টার নিয়ে গিয়ে বাইরে ফেলেছে, আমাদের দলের এমপি অজলা। স্বাভাবিকভাবেই এটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত, ভয়ঙ্কর মানে একটা বিশাল ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। সেখানটায় সৌভাগ্য বলতে পারেন যে যারা হামলাকারী তারা সেই ধরনের কোনো মারণাস্ত্র প্রয়োগ করেনি, কিন্তু তারা বুঝিয়ে দিল যে টেররিস্টরা মনে করলে মারণাস্ত্র নিয়ে প্রবেশ করতে পারো। এই দেখো আমরা দেখিয়ে দিলাম তোমরা তোমাদের সুরক্ষার কত কমজোর, তোমাদের সুরক্ষা কত ছিদ্র, তা আমরা প্রমাণ করে দিলাম। এটা তো কমসে কম প্রমাণ হলো সেদিন, তার জন্য সারা দেশ লজ্জিত। ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থার ক্ষমা চাওয়া উচিত, প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত দেশের মানুষের কাছে। নতুন পার্লামেন্ট গড়েছি বলে যে বাহাদুরি দেখিয়েছিল, সেই নতুন পার্লামেন্ট করার পর একটা কথা বলতে পারি যে একটা বাংলায় কথা আছে না যে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, অর্থাৎ বজ্র আটনি ফসকা গেরো। ভারতবর্ষের পার্লামেন্ট আজ প্রমাণ হয়ে গেল বজ্র আটনি ফসকা গেরো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগানো হচ্ছে নাকি, কত বড় বড় স্যাটেলাইট ড্রোনের সব কারবার চলছে, সেখানটায় আরাম করে কয়েকজন প্রবেশ করে হামলা করতে পারলো। তাতে প্রমাণ হলো যে মোদির যে সুরক্ষা সেই সুরক্ষা শতচ্ছিদ্র সুরক্ষা। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায়। এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtvlivenews.com।